আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। আজকে আমি কথা বলতে চাই আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে। আমাদের প্রধানমন্ত্রী এই মুহূর্ত পর্যন্ত আমার কাছে একজন সাদাসিধে প্রধানমন্ত্রী, ঠিক যেমনটা আমরা পশ্চিমের দেশগুলোতে দেখি। খুবই সাধারণ মানুষের সঙ্গে তাকে পার্থক্য করা যায় না। মানুষ তাকে শ্রদ্ধা করে, ভালোবাসে, প্রতিপক্ষ তার রাজনৈতিক বিরোধিতা করে, কিন্তু একই সঙ্গে তাকে সম্মানও করে। সাধারণ মানুষ তাকে দূরের কেউ ভাবে না। আমাদের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে যে সামন্ততান্ত্রিক মানসিকতা, যে জমিদারি ভাবটা আছে, সেগুলো আমরা সবসময় আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে, অনেকের মধ্যে, সবার মধ্যে না হলেও দেখতে পাই। কিন্তু আমাদের এই নতুন প্রধানমন্ত্রী মাত্র কয়েক সপ্তাহ যিনি প্রধানমন্ত্রিত্ব করছেন এবং প্রথমবারের প্রধানমন্ত্রী, প্রথমবারের সংসদ নেতা, প্রথমবারের সংসদ সদস্য, তার মধ্যে আমরা দেখছি এটা অতীতে কারো মধ্যে আমরা দেখিনি। একেবারেই দেখিনি বললে ভুল হবে, সব বিষয় না হলো কিছু কিছু বিষয়। যেমন তার বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি সবসময় কৃচ্ছ্রতা মেনটেন করে চলেছেন। নিজে স্বল্পাহারী ছিলেন, অতিরিক্ত ব্যয় করতেন না, আত্মীয় স্বজনকে কাছে ঘেঁষতে দিতেন না, স্বজন প্রীতি একেবারেই ছিল না, ব্যক্তিগতভাবে নিজে কোনো দুর্নীতির মধ্যে জড়াননি। একই রকম আমি খুব ডিটেইল হয়তো যদি নাও যাই, বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী, প্রয়াত প্রধানমন্ত্রী, আজকের প্রধানমন্ত্রীর মা, তিনি অত্যন্ত স্বল্পভাষী ছিলেন এবং তার এই স্বল্প কথা, সংযত আচরণ তাকে এক অসীম শ্রদ্ধার আসনে বসিয়েছিল। সেটা আমরা তার মৃত্যুর পরে দেখেছি। আমরা হুসেইন মোহাম্মদ এরশাদ সাবেক রাষ্ট্রপতি, প্রয়াত রাষ্ট্রপতি, একেবারে শুরুর দিকে তার 1-2 দিনের নাটক আমরা দেখেছি। তিনি সাইকেল চালিয়ে অফিস করতে এসেছিলেন, সেই ছবি এখনো আপনারা দেখতে পাবেন। কিন্তু তারপরে তিনি নিজেকে কোথায় নিয়ে গিয়েছিলেন সেটাও আমরা জানি। যদিও তিনি পরে একথা জোর গলায় বলতে পেরেছেন এবং সত্যিই বলেছেন যে তাকে দুর্নীতিবাজ, স্বৈরাচার হিসেবে আখ্যায়িত করা হচ্ছে, তাহলে তার পরে যারা এসেছেন তারা কি? সেই সব কথায়, সেই সব বিতর্কে না যাই, আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের কথার মধ্যে আসি। আমাদের সাধারণ মানুষের একটা কষ্ট, রাগ, ক্ষোভ আমরা দেখেছি যে আমাদের সংসদ সদস্যরা, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ ক্ষমতায় গিয়ে সবকিছু নিজের মতো করে নেন। অনেক সমালোচনা হয়েছে তারা ট্যাক্স ফ্রি গাড়ি নেন, অনেক সমালোচনা হয়েছে তারা সরকারি প্লট নেন। বিএনপি এই বিষয়ে কিছু নির্বাচনের আগে বলেনি, কিন্তু প্রথম দিনের সংসদীয় দলের সভায় সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধানমন্ত্রী তখনও তিনি হননি, সংসদীয় দলের সভায় সংসদ নেতা তার সংসদ সদস্যদের কাছে বলেছেন যদি আমরা এগুলো না নিই আপনাদের কোনো আপত্তি থাকবে, এবং সংসদ সদস্যরা সায় দিয়েছেন। অর্থাৎ তারা ট্যাক্স ফ্রি গাড়ি নিচ্ছেন না, তারা সরকারি প্লট নিচ্ছেন না। আমরা দেখলাম আমাদের প্রধানমন্ত্রী মোটামুটি ভাবে তার একটা পোশাক ঠিক করে ফেলেছেন, একটা সাদা শার্ট, প্যান্ট এবং শু। প্রয়োজন অনুযায়ী তিনি অবশ্যই স্যুট পরেন বা পরবেন, কিন্তু একই রকমের শার্ট, একই ডিজাইন, সেটা পরে তিনি চলাফেরা করছেন। দেখতে মানুষের চোখে কটকটে ঠেকে না কিছু, সবাই সেটা পছন্দ করছে। প্রধানমন্ত্রী শুরুতেই সিদ্ধান্ত নিয়েছেন, আমরা জানি এই বক্তব্য আমরা এর আগে অনেকবার শুনেছি, পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শুনেছি, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের মুখে শুনেছি যে এসএসএফ কিছু করতে দেয় না, এবং তাদের মুখে এটাও শুনেছি যে তাদেরকে এই এসএসএফ অর্থাৎ তাদের স্পেশাল সিকিউরিটি ফোর্স জনগণ থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। কিন্তু আজকের প্রধানমন্ত্রী, তার এসএসএফ আছে বটে, কিন্তু তিনি তার গাড়ির যে বহর সেটাকে একেবারেই কাটছাট করে
4টেতে নামিয়ে নিয়েছেন, সম্ভবত 14টি ছিল। আমি যতদূর শুনেছি তার যুক্তি হচ্ছে যে এত নিরাপত্তা দিয়ে আসলে কাউকে রক্ষা করা যায় না। প্রধান নিরাপত্তা বেষ্টনী হচ্ছে মানুষের ভালোবাসা, জনগণের সমর্থন। আর তারপরে কেউ যদি বড় কোনো শক্তি যদি কাউকে টার্গেট করে এবং সৃষ্টিকর্তা যদি তার মৃত্যু লিখে থাকেন, তাহলে তাকে কেউ আসলে রক্ষা করতে পারে না। তারপরেও আমি মনে করি যে আমাদের প্রধানমন্ত্রীর সিকিউরিটিটা আরেকটু কঠোর হওয়া দরকার। আমি বহুবার এটা বলেছি। যাই হোক, তিনি ওই গাড়ি কমিয়ে আনলেন অনেকগুলো। আমাদের গাড়িতে আমরা শেখ হাসিনার শাসন আমলে দেখলাম মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যরাই শুধু নন, সরকারি কর্মকর্তারাই নন, যে পাচ্ছেন তারাই গাড়িতে তার নিজ নিজ প্রতিষ্ঠানের পতাকা উঠাতে শুরু করলেন। পতাকা যদি নাও থাকে, গাড়িতে একটা স্ট্যান্ড লাগাচ্ছেন, যেন ভাবটা এরকম তিনি কেউ রাস্তা দিয়ে চললে যেন মনে হয় তিনি খুব গুরুত্বপূর্ণ কেউ। সো ট্রাফিক পুলিশ বা পুলিশ অন্যরা যেন তাদেরকে সমীহ করে। প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিলেন যে তিনি তার গাড়িতে রাষ্ট্রীয় অনুষ্ঠান ছাড়া বা বিদেশি কারোর সঙ্গে গুরুত্বপূর্ণ, বিদেশে গেলে বা অন্য কোথাও অন্য কোনো গুরুত্বপূর্ণ কারোর সঙ্গে মিট করবার প্রয়োজন ছাড়া তার গাড়িতে তিনি পতাকা ওড়াবেন না। আর প্রধানমন্ত্রী যখন এই সিদ্ধান্ত নেন, বাকিদের অবস্থা কি হয়? চাইলেও পারা একটু কষ্ট কিরকম বা পড়লে কি হয় সেই গল্প না হয় আমি আর একটু পরে বলি। প্রধানমন্ত্রী সেই সিদ্ধান্ত নিলেন, যদিও আমি মনে করি তিনি পতাকা ওড়াতেই পারেন, এছাড়া দোষের কিছু নেই। কিন্তু ওই যে সবার মধ্যে যে ভাব গাড়িতে পতাকা ওড়াতে হবে, গাড়িতে একটা স্ট্যান্ড থাকতে হবে, মানে ফ্ল্যাগ স্ট্যান্ড থাকতে হবে, এটাকে তিনি নির্মূল করে দিয়েছেন নিজের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে। তিনি সিদ্ধান্ত নিয়েছেন তিনি তার ব্যক্তিগত গাড়ি ব্যবহার করবেন, সরকারি গাড়ি না। গাড়ির জ্বালানি যে ব্যয় সেটা তিনি নিজে নির্বাহ করবেন। সাধুবাদ পেতে পারেন আমাদের সাধাসিধে প্রধানমন্ত্রী। আমরা দেখেছি তিনি খুব কম কথা বলেন, খুবই কম কথা। বিদেশি মিডিয়ার সঙ্গে দেখেছি, অন্যান্য জায়গাও দেখেছি। অনেক নিপীড়ন নির্যাতনের মধ্য দিয়ে তিনি গেছেন, কিন্তু প্রতিপক্ষ বা যাদের দ্বারা তিনি নিপীড়নের শিকার হয়েছেন, যাদের বাক্যবাণে তিনি জর্জরিত হয়েছেন, তাদেরকে আঘাত করে, নাম ধরে, কোনো দলের নাম উচ্চারণ করে, ব্যক্তির নাম উচ্চারণ করে তিনি কোনো বক্তব্য রাখছেন না। নিঃসন্দেহে সাধুবাদ পাবার যোগ্য, আমরা তাকে সাধুবাদ জানাই। আমাদের এই সাদাসিধে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন, তার অফিস আছে, আমরা জানি এই অফিস তার নিজের করা না। এই অফিস আসলে সাবেক প্রধানমন্ত্রীরা করেছেন, প্রধানমন্ত্রীর কার্যালয়, যেটা একসময় রাষ্ট্রপতির কার্যালয় ছিল। আমরা সংসদীয় শাসন ব্যবস্থায় চলছি, কিন্তু আমরা রাষ্ট্রপতির আদলের শাসন থেকে বেরোতে চাইছি না। সো তাদের একটা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির অফিসের মতো প্রধানমন্ত্রীর একটা আলাদা অফিস লাগবে, সেই অফিস আছে। এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাষ্ট্রের একটা বিশেষ স্থাপনা, বিশেষ কার্যক্রমের কেন্দ্র হিসেবে পরিচিত হয়েছে, সবচেয়ে ক্ষমতাবান একটা জায়গা। আমাদের এই প্রধানমন্ত্রী তারেক রহমান সেই ধারণাটা ভেঙে দিয়েছেন। তাজগাঁয়ে তার অফিস আছে, তিনি হয়তো সেখানে অফিস করবেন, কিন্তু তিনি এখন নিয়মিত অফিস করছেন, প্রথম দিন থেকে অফিস করছেন সচিবালয়ে, যেখানে আমাদের সাবেক প্রধানমন্ত্রীরা কালে ভদ্রে যেতেন। আমি দেখেছি যে তার সহকর্মীরা অনেকেই ওই ছোট্ট অফিসে বসতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। কে চায় ওই তেজগাঁয়ের বিলাসবহুল জায়গা ছেড়ে এখানে বসতে? কিন্তু প্রধানমন্ত্রী যেহেতু বসছেন, তাদের কোনো উপায় নেই। এবং প্রধানমন্ত্রী অফিস যাচ্ছেন সকাল 9টার মধ্যে, কাজ শেষ করে দিন শেষে বেরিয়ে আসছেন। কাজে মন্ত্রীবর্গকে নির্ধারিত সময় অফিস যেতে হচ্ছে, কারণ প্রধানমন্ত্রী কাকে কখন ডাকবেন সেটা তো বলা যায় না। কিন্তু তিনি এই কাজটা করেছেন কাজটাকে সহজ করবার জন্য, মন্ত্রীদের কাজকে সহজ করে দেবার জন্য, এবং সেটা তিনি সফলভাবে করছেন। সরকারি অফিসের সময় বেঁধে দিয়েছেন, সরকারি কর্মকর্তাদের জন্য নির্দেশ জারি করেছেন 9টা থেকে অন্তত 40 মিনিট পর্যন্ত প্রথমে অফিসে হাজির থাকতে হবে, বাইরে কাজ থাকলে পরে যাওয়া। আগে আমরা কি দেখতাম, প্রধানমন্ত্রী, এমনকি অনেক সময় মন্ত্রীবর্গ, রাষ্ট্রপতি যখন
কোনো রাস্তা দিয়ে যেতেন, তার চারপাশের সমস্ত রাস্তা ফাঁকা করে ফেলা হতো। চারপাশে পুলিশ, নিরাপত্তা বাহিনী, এবং কোনো গাড়ি চলতে পারত না। আমাদের প্রধানমন্ত্রী এই যে ঢাকার অসহনীয় যানজট, ট্রাফিক সিস্টেম, সেই সিস্টেমের মধ্য দিয়ে চলছেন। আলাদা কোনো প্রোটোকল নেই, আলাদা কোনো নিয়ম নেই, আলাদা কোনো হুইসেল নেই, আলাদা কোনো ভাব নেই। যে নিয়মে আমি আপনি চলি সেই নিয়মে তিনি চলছেন। এবং এটা অনেককে একটু অস্বস্তিতে ফেলছে বটে। সো ওইখানে একটা গল্প বলা দরকার। গল্পটা হচ্ছে যে সংসদ অধিবেশন বসবার আগের দিন বিএনপি সংসদীয় দলের সভায় প্রধানমন্ত্রী তার সহকর্মীদের উদ্দেশ্যে বক্তৃতা করছিলেন। সেখানে তিনি তাদের আচার আচরণে সংযত হতে বলেছেন, কথাবার্তায় সংযত হতে বলেছেন, সীমা লঙ্ঘন করতে না বলেছেন, একজনের কথা আরেকজনকে না বলতে বলেছেন, যতটা সম্ভব ভালো আচরণ করবার জন্য বলেছেন মানুষকে। বক্তৃতার শেষ দিকে সম্ভবত তিনি একটা কথা বলছিলেন যে আমি আপনাদের একটা বাস্তব ঘটনা শোনাই বা গল্প বলি। ঘটনাটা এরকম, প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে তিনি যখন বলছেন তার 2 দিন বা 3 দিন আগে একজন মন্ত্রী বা প্রতিমন্ত্রী একটি রাস্তা দিয়ে যাচ্ছেন ইফতারের সময়। মন্ত্রীর গাড়ির আগে 3টে গাড়ি আছে। মন্ত্রীর গানম্যান গাড়ি থেকে নেমে গিয়ে ট্রাফিক পুলিশকে বলছে যে গাড়িতে মন্ত্রী আছেন, ইফতারের সময় হচ্ছে, আপনি সামনের গাড়িগুলো সরিয়ে দেবার ব্যবস্থা করেন। ট্রাফিক পুলিশ বা দায়িত্বরত পুলিশ যিনি ছিলেন তিনি খুবই স্মার্টলি বলেছেন যে আমাদের প্রধানমন্ত্রী তো এভাবেই চান, তার জন্য তো আমাদের গাড়ি সরাতে হয় না, তাহলে মন্ত্রীর জন্য কেন সরাতে হবে? প্রধানমন্ত্রী সবার খবর যে রাখেন, এই ঘটনা তার প্রমাণ। এবং তিনি এই ঘটনা বলে বুঝিয়ে দিলেন যে মানুষ এখন সচেতন হয়ে গেছে। প্রধানমন্ত্রী যে মানুষ দেখছে তিনি যা করছেন, কাজেই তার উপরে বাহাদুরি দেখাবার অন্য কোনো মানুষের সুযোগ নেই এখানে বাংলাদেশে। আপনি যেই হন না কেন, মন্ত্রী হন আর প্রতিমন্ত্রী হন আর সংসদ সদস্য হন। তো এটা আমাদের প্রধানমন্ত্রীর একটা বড় গুণ, এবং নিশ্চয়ই এতে রাষ্ট্রীয় কাজ, গুরুত্বপূর্ণ কাজ করবার সময় তাকেও হয়তো পথে অনেকখানি আটকে থাকতে হয়, কিন্তু এই কষ্ট যন্ত্রণা তিনি নিজে যেভাবে উপলব্ধি করতে পারবেন, আমি মনে করি যে তিনি ইতিমধ্যেই ঢাকার যানজট নিরসনের জন্য এক্সপার্টদের সঙ্গে কথা বলছেন। কিন্তু নিজে চোখে দেখা, নিজে উপলব্ধি করার মধ্যেও একটা গুরুত্ব আছে। আমাদের প্রধানমন্ত্রীকে দেখছি তিনি যে কোনো জায়গায় গেলে তার জন্য আলাদা কোনো চেয়ারের ব্যবস্থা করতে হয় না। আর আমরা অন্য সময় দেখি কি বিশেষ প্রধান অতিথি, আমাদের অনেকেই তার নাম তিনি প্রধান অতিথি কিনা সেটা বিচার করতে চান, তার জন্য আসনটি কি, তিনি কখন আসবেন, তখন অডিয়েন্স কি থাকবে, সেগুলো বিবেচনা করেন। আমার তো দীর্ঘদিনের এই অভিজ্ঞতা আছে। কিন্তু প্রধানমন্ত্রী অন্যদের যা চেয়ার, তার চেয়ারটা তাই সাধারণ চেয়ার। আমাদের প্রধানমন্ত্রী পরিবারের যে গুরুত্ব সেটা সবার মধ্যে বোঝাবার চেষ্টা করছেন, এবং যে কারণে নির্বাচনের আগের থেকেই বিভিন্ন জায়গায় তিনি তার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান এবং তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, কখনো স্ত্রীর সঙ্গে, কখনো কন্যার সঙ্গে, কখনো 3 জনের সঙ্গে। এবং অফকোর্স সবসময় সম্ভব নয় সেটা, এবং সব জায়গায় সেটা শোভনও নয়, যেখানে তার যাবার তিনি একা যাচ্ছেন। কিন্তু পরিবার যে গুরুত্বপূর্ণ এবং ফ্যামিলি ম্যাটার্স, সেটা তিনি বোঝাবার চেষ্টা। অন্য কোনো সময় হলো, অন্য কোনো বাংলাদেশের মানুষের যে আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি, আমাদের যে ভাষা, সেখানে অনেক সময় এগুলোকে মানুষ পছন্দ করতো না, এগুলোকে উত্তরাধিকারের রাজনীতি প্রতিষ্ঠা করবার চেষ্টা, এটা সেটা নানা কিছু বলে। কিন্তু প্রধানমন্ত্রী গোটা বিষয়টা এমন ভাবে সামনে নিয়ে এসছেন যে মানুষের এটি নিয়ে সমালোচনা করবার কোনো সুযোগ নেই, এবং কেউ করছেনও না, আমি দেখিনি কেউ করছেন। সবকিছু মিলিয়ে তার অ্যাপ্রুভাল রেট, পার্সোনাল অ্যাপ্রুভাল রেট অনেক হাই। এখন প্রশ্ন হচ্ছে যে শুধু তার নিজেরটা দিলেই তো হবে না, তার মন্ত্রীবর্গেরও তার সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, সংসদ সদস্যদেরও তার সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, এবং তার দলকেও একই তালে চলতে হবে। এবং এখানেই
দল, সরকার এবং রাষ্ট্রকে আলাদা করে ফেলতে হবে, মিলিয়ে ফেললে চলবে না। প্রধানমন্ত্রী সব কাজ মানুষ একেবারেই চোখ বন্ধ করে আমরা সবাই ভালো বলেছি, না, সেটা সম্ভব নয়। ভুল হবে, ত্রুটি হবে, আমরা সমালোচনা হব। এবং তিনি সবচেয়ে ভালো নেতা, ভালো প্রধানমন্ত্রী, ভালো একটি রাজনৈতিক দলের নেতা, যিনি সমালোচনা সহ্য করতে পারেন, সমালোচনাকে সাদরে গ্রহণ করতে পারবেন। আমরা মনে করি এখন পর্যন্ত প্রধানমন্ত্রী সেটা দেখাচ্ছেন। তার দলের লোক তার প্রশংসা করবে, স্বাভাবিক। তার নিন্দুকেরা তার নিন্দা করবে, স্বাভাবিক। কিন্তু অনেকে আছেন কনস্ট্রাকটিভ সমালোচনা করবেন, সাংবাদিকরা, এক্সপার্টরা, তারা সেটা করবেন। এমনকি বিরোধী দল যখন সমালোচনা করেন, আমি মনে করি প্রশংসার চাইতে সেই সমালোচনাকে তার সবচেয়ে বেশি আমলে নেওয়া উচিত, বিবেচনা করার জন্য। গ্রহণ করা না করা নিশ্চয়ই তার বিষয়। যেমন ধরেন, কিছু সমালোচনা তো হয়েছেই। মন্ত্রী পরিষদ যখন গঠন করলেন, পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে সমালোচনা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে জানি না পররাষ্ট্রমন্ত্রীর মানুষ হিসেবে কেমন, তার পারফরমেন্স কেমন, কিছু কিছু শুনেছি। বাট এটা নিয়ে সিদ্ধান্ত নেবার কিছু নেই যে তিনি ফেল করবেন, তিনি রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করছেন। আমাদের আসলে এটা দেখতে হবে। তবে অবশ্যই সমালোচনার বেশ কিছু জায়গা আছে, কিছু কিছু প্রশ্ন তো আছেই। আরো দু একজন মন্ত্রী, যারা প্রথম সংসদ সদস্য, প্রথম মন্ত্রী, তাকে অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেয় এবং তারপরে তাদের কিছু কথোপকথন নিয়ে সমালোচনা আছে, যেগুলো ব্যাড চয়েস মানুষের কাছে মনে হচ্ছে। তবে প্রধানমন্ত্রীকে এখানে বেনিফিট অফ ডাউট দিতে হবে, এবং এটা যেহেতু তার একমাত্র এখতিয়ার, তিনি এই সিদ্ধান্তের মালিক, কাজেই সেটা তিনি সিদ্ধান্ত নিতেই পারেন। এবং তিনি কিন্তু প্রথমেই বলে দিয়েছেন যে সবার জন্য 180 days, অর্থাৎ 6 মাস পরে তিনি পুনর্মূল্যায়ন করবেন। এবং আমরা আসলে জানি না, সবচেয়ে যোগ্য মানুষটাও কিন্তু ভালো পারফর্ম করতে না পারেন। আবার অনেক সময় অনেক অযোগ্য মনে হয়, দেখা গেছে যে তারা নীরবে নিভৃতে অনেক ভালো কাজ করে ফেলেছেন। কাজে উনি ভালো বলতে পারবেন উনি কাকে কোন বিবেচনা থেকে। দুর্নীতি একটা বড় সমস্যা বাংলাদেশে। লক্ষণ বলছে যে তিনি এগুলোর ঊর্ধ্বে নিচে থাকছেন এবং অন্যদেরকে সেটা রাখবার চেষ্টা করবেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ নিয়ে কথা আছে, প্রশ্ন আছে। যে ধরনের গভর্নর আমরা দেখতে অপ্রস্তুত, সেটা এবার হয়নি। কিন্তু তারপরও আমরা দেখতে চাই যে নিশ্চয়ই তার সরকারের কোনো বিশেষ বিবেচনা আছে। 3 মাস 6 মাস মানুষ নিশ্চয়ই দেখবে। এবং গভর্নর যদি সফল হন, কেউ কিছু বলবে না, হয়তো সাধুবাদ জানাবে। কিন্তু গভর্নর যখন ব্যর্থ হবেন, তখন শুধু গভর্নরই সমালোচনার মুখে পড়বেন না, তখন নিশ্চয়ই সরকারও বা প্রধানমন্ত্রীও এই সমালোচনার মুখে পড়বেন যে কেন তারা এই নিয়োগটি দিয়েছিলেন। তবে একটা বড় সমালোচনার জায়গা, সাবেক গভর্নর, তাকে নিয়ে ভালো মন্দ অনেক রকমের কথা আছে, কিন্তু তার বিদায়টা যেভাবে হয়েছে সেভাবে বিদায়টা দরকার ছিল না। বিদায়টা সম্মানজনকভাবেই হতে পারত, বা তাকে স্বাভাবিক প্রক্রিয়া চলে যেতে দিতে বললেই হতো। যেমন যেভাবে দুদকের চেয়ারম্যান এবং পরিচালকরা বা কমিশন সদস্যরা বিদায় নিয়েছেন। একইভাবে এই রাষ্ট্রপতিকে নিয়ে অনেক চাপ দেওয়া হচ্ছে, আমাদের রাষ্ট্রপতিকে সরিয়ে ফেলতে হবে। এবং বিএনপির চেয়ারম্যান, আজকের প্রধানমন্ত্রী সেই জায়গাটা কঠোর অবস্থান নিয়েছেন যে যেহেতু এই ইন্টারিম গভর্নমেন্ট সংবিধানই অনুযায়ী শপথ নিয়েছে এবং দেশ সংবিধান অনুযায়ী চলছে, কাজে সংবিধানের বাইরে গিয়ে কিছু করা উচিত হবে না। তবে এই কথাটি, রাষ্ট্রপতির সঙ্গে বিএনপির রাজনৈতিক দূরত্ব অনেক অনেক যোজন যোজন দূরত্ব, কিন্তু বিএনপি সেটা মেনে নিয়েও সংবিধান অনুযায়ী চলছেন। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি যে বিএনপি মহাসচিব বলেছেন যে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির আরো সময় আছে। তারপরেও এটা নিশ্চয়ই উভয় পক্ষই ভাবেন, রাষ্ট্রপতিও ভেবে দেখবেন যে তার আসলে কতটুকু যাওয়া উচিত, এবং ক্ষমতাসীনরাও ভেবে দেখবেন যে রাষ্ট্রপতির সঙ্গে তারা কতদূর একসঙ্গে যেতে পারবেন, এবং সেখানে একটা যেন সম্মানজনক বিষয় থাকে, কোনো অসম্মানজনক পরিস্থিতি যেন তৈরি না হয় অন্য কারো চাপে। কারণ কে কি চাপ দিল তার চেয়ে বড় কথা, দায়টা কিন্তু সরকারের এবং প্রধানমন্ত্রী। সব মিলিয়ে আমি বলতে চাই যে প্রধানমন্ত্রী যেভাবে শুরু করেছেন, আমাদের সাদাসিধে প্রধানমন্ত্রী আমি যেভাবে বলছি, সেটা ইতিবাচক দিক। আমরা আশা করব এই ধারাটা তিনি অব্যাহত রাখবেন। তিনি দীর্ঘকাল পশ্চিমে ছিলেন এবং তার কিছু কিছু সেই সংস্কৃতি, সেই ইতিবাচক ধারাগুলো তিনি এখানে চর্চা করবার চেষ্টা করেছেন। আমরা দেখেছি যে একটা টিস্যু পকেট থেকে তিনি নিজে ফেলছেন না, মানে অনেক কিছু ছোট ছোট জিনিস, কিন্তু এই বিষয়গুলো অর্থাৎ মূল্যবোধ, আমাদের সংস্কৃতি,
এবং অফকোর্স আমাদের পলিটিক্যাল কালচার একটা ব্যাপক পরিবর্তন তিনি নিয়ে আসতে পারেন, এবং সেটা যদি পারেন আগামী দিনে ইতিহাসে তার নাম লেখা থাকবে। এবং দেশে অনেক সংকট আছে, এই সংকটগুলো তিনি জনগণকে সঙ্গে নিয়ে মোকাবেলা করবেন, এবং ভুল ত্রুটি হবে, চলার পথে অনেক সমস্যা থাকবে, আমরা সেই সমালোচনা নিশ্চয়ই করব এবং করতে থাকবো, এবং সেগুলোকে তিনি ইতিবাচকভাবে গ্রহণ করবেন। তবে একটা কথা মনে রাখতে হবে যে শুরুটাই শেষ নয়, শেষটা ভালো হতে হবে, এবং শেষটা ভালো হতে হলে এই শুরুর ধারাবাহিকতাটা অব্যাহত রাখতে হবে। আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।